আমি তোমাদের বইয়ের রসায়ন ও শক্তি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা অষ্টম অধ্যায়ের একটা অংশ তোমাদের বইয়ের। তো রসায়ন আমরা জানি কি, যেহেতু তোমরা রসায়ন নিয়ে পড়ছো এই এখন, তো শক্তি নিয়ে একটা আলোচনা করতে হবে। শক্তি কি তোমরা ফিজিক্সে পড়েছো, তো তোমরা একটা ফিজিক্সে একটা পড়েছো, একটা টার্ম পড়েছিলা শক্তি, যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, তাই না? শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, মানে এনার্জি নাইদার ক্যান বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ল কনজারভেশন অফ এনার্জি, এটা রূপ। তো শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। তার মানে আমরা যে বিক্রিয়াগুলো করি, কেমিস্ট্রিতে যে বিক্রিয়া আমরা করব, তো শক্তির মোট শক্তির পরিমাণ চেঞ্জ হয় না। যে পরিমাণ শক্তি ছিল ঠিক সেই পরিমাণ উৎপাদক শক্তি থাকে। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখন আসো, শক্তিটা আমরা পড়েছি যেটা, দেখো, একটা হচ্ছে বহিঃশক্তি, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। বহিঃশক্তি এবং অভ্যন্তরীণ শক্তি। বহিঃশক্তিটা খেয়াল দেখো, বহিঃশক্তি আমরা দুই ভাগে, বহিঃস্থিতি শক্তি, বহিঃগতি শক্তি, অর্থাৎ এক্সটার্নাল পিই মানে পটেনশিয়াল এনার্জি, আর হচ্ছে বহিঃগতি শক্তি হচ্ছে ইন্টারনাল কাইনেটিক এনার্জি। এটাই তো খেয়াল করে দেখো, আমরা বহিঃস্থিতি শক্তি পড়েছিলাম, যখন একটা বস্তুকে আমরা নিয়ে ছাদে রাখলাম বা একটু উচ্চতায় উঠালাম, উঠানোর পর দেখা যাবে যে সেটা কি স্থিতি শক্তি হয় না, ইপি সমান কি এমজিএস। আবার একটা বস্তুকে যখন আমরা ছাদ থেকে ফেলে দিলাম, আস্তে আস্তে শিখ, এটা কি গতিশক্তিতে রূপান্তর না, ইকে সমান হাফ এমপি স্কয়ার আমরা পড়েছিলাম। তো ওভারঅল কিন্তু মোট শক্তির পরিমাণ সমান থাকে, সেটা আমরা পড়েছিলাম না, ইপি প্লাস ইকে সমান একটা মান কনস্ট্যান্ট থাকে। এটা আমরা ফিজিক্সে পড়েছি, আমরা এখানে এটা আলোচনা করবো, আমরা এটা করবো, এটা নিয়ে আলোচনা করবো। অভ্যন্তরীণ স্থিতিশক্তি এবং অভ্যন্তরীণ গতিশক্তি নিয়ে এখানে আলোচনা করবো। তো অভ্যন্তরীণ স্থিতিশক্তি এবং গতিশক্তিটা কিভাবে সম্পর্ক থাকবে, কারণ একটা পদার্থ কিন্তু অসংখ্য পরমাণু অণু নিয়ে গঠিত। তার মধ্যে কি থাকে, পরমাণু অণুগুলো একটার মধ্যে আরেকটার সাথে ছুটাছুটি করে, তবে বিক্রিয়ার সময় তাদেরও পরিবর্তন হয়। এই অভ্যন্তরীণ স্থিতিশক্তি এবং গতিশক্তি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে তোমরা আবার একটু ভালোভাবে মনে রাখবা যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। তখন আমরা যে বিক্রিয়ায় করি, ওভারঅল মোট শক্তির কোনো চেঞ্জ হবে না। তো এটা যদি তোমরা মনে রাখতে পারো, আমার মনে হয় চ্যাপ্টারে সবই বুঝবা। এইটুকুই এখানে এই চ্যাপ্টারের মেন। তো এখন আমরা আসি একটা বিক্রিয়া দিয়ে প্র্যাকটিস করি। তো আমরা একটা বিক্রিয়া নেই, খেয়াল করে দেখো, যদি আমরা একটা বিক্রিয়া নিলাম, ধরো এ প্লাস বি, বিক্রিয়া করে হলো সি প্লাস ডি। তো এটা কি বিক্রিয়ক, এটা উৎপাদ। তো আমরা কি বলেছি যে বিক্রিয়ক শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই। তার মানে এখানে যদি 100 কিলো জুল শক্তি থাকে, মোট 100 কিলো জুল শক্তি আছে, তো তার মানে এখানে কি হবে, মোট 100 হবে। বাট এখানে খেয়াল করে দেখো, এখানে 90 কিলো জুল তাপ হলো। বিক্রিয়ক এ প্লাস বি বিক্রিয়া করে যে উৎপাদ উৎপন্ন করলো, সেটা হলো কি 90 কিলো জুল, আর 10 কি হয়ে গেল, 10 হচ্ছে তাপ হিসেবে বের হয়ে গেল। তার মানে খেয়াল করে দেখো, তার মানে এই যে 10 কিলো জুল তাপ হিসেবে যে বের হয়ে গেল, এটা কি পরিবেশে ছড়িয়ে গেল। তার মানে বিক্রিয়কের চেয়ে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কি হয়ে গেল, কমে গেল। বিক্রিয়কের ছিল 100, উৎপাদন হয়ে গেল 90। তো এটাই হচ্ছে তাপ উৎপাদিত। তার মানে আমরা এখানে লিখতে পারি যে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি ইজ গ্রেটার দেন উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। এটাকে তাহলে কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাই না? কারণ কি এখানে ছিল কি 100, এখানে হয়ে গেল 90, এই যে 10 কিলো জুলটা তাপ হিসেবে বের হয়ে গেল। তার মানে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যখন উৎপাদের অভ্যন্তরীণ শক্তি চেয়ে বেশি হবে, সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তো এখন আসতে পারি আমরা, তাহলে তো এখন আমরা যেভাবে বলি ডেল এইচ বের করে, তো তাপ শক্তির পরিবর্তনটা কত। তো তাপ শক্তির পরিবর্তন দেখো ডেল এইচ, তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তার মানে উৎপাদন অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। এখানে খেয়াল করে দেখো তো, এখানে উৎপাদন অভ্যন্তরীণ শক্তি কত, 90, আর এখানে হয়ে গেল কত, বিক্রিয়কের 100। তার মানে কি ওভারঅল দেখো -10।
তার মানে কি তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ কি হবে, নেগেটিভ হবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ কি, নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক হবে। কেন হবে, এখানে যে কোনো হতে পারে। একটা এক্সাম্পল দিলাম যে কমে গেল তাপটা, তাহলে -10 হয়ে গেল, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ নেগেটিভ। ঠিক একইভাবে খেয়াল করে দেখো, এখানে আমরা লিখি, তো এখানে যেন আরেকটা বিক্রিয়া লিখি, ধরো আরেকটা বিক্রিয়া লিখলাম A প্লাস B, সেই বিক্রিয়া করে কি হয়ে গেল, C প্লাস D হয়ে গেল। তো এখানে ধরো তাপমাত্রা 100 ছিল, এখানে হয়ে গেল ধরো 110, এখানে হয়ে গেল কত, 110। তো এখন আসতে পারো, খেয়াল করে দেখো, তার মানে কি এখানে 100 ছিল, এখানে 110 হলো, তার মানে কি সে পরিবেশ থেকে সে তাপ নিয়েছে, শোষণ করেছে, মানে উৎপাদন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি লেস দেন উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তাপহারী বিক্রিয়া। এটাকে আমরা বলতে পারি তাপহারী বিক্রিয়া। এখন খেয়াল করে দেখো, তার মানে এখন এখানে ডেল এইচ কেমন হতে পারে, ঠিক একইভাবে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি দিয়ে ডেল এইচ বের করে। তো আমরা সূত্রটা এখানে বসাতে পারি, ডেল এইচ এর মান কি হবে, ডেল এইচ এর মান হবে তাহলে দেখো 110 মাইনাস 110। তার মানে কি দেখো, তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ পজিটিভ, তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ ধনাত্মক, এটাই বলা হয়। ঠিক আছে, তার মানে তাপহারী বিক্রিয়া হবে ডেল এইচ হবে ধনাত্মক। তো তার মানে আমরা বলতে পারি একটি বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শোষিত হয় বা যে পরিমাণ তাপ নির্গত হয় তাকেই বলা হয় বিক্রিয়া তাপ, তাকেই বলা হয় বিক্রিয়া তাপ। এখন এটাকে আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, গ্রাফের মাধ্যমে এটাকে প্রকাশ করা যায়। ধরো এরকম ভাবে, এটার জন্য আমরা এই গ্রাফটা নিলাম, এই পাশে নিব। তো এখানে আমরা আসতে পারি, এখানে ধরো 100 ছিল, এখানে ধরো 100, এখানে ধরো 110, এখানে ধরো 90। এখানে দেখো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কত ছিল, 100। আমরা এখানে আমরা দাগ দিয়ে লিখি, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক, তার শক্তি কত ছিল 100। উৎপাদিত শক্তি কত হয়ে গেছে 90, আর বাকি 10 বের হয়ে গিয়েছে তাপ হিসেবে। তাহলে এখানে ধরো উৎপাদ, তার মানে কি হয়েছে, বিক্রিয়কের শক্তি হ্রাস পেয়েছে। এটাই হচ্ছে তাহলে কি বিক্রিয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আসতে পারে আমরা পরবর্তীতে যদি আমরা লিখি, এখানে আসো, এখানে কি হবে দেখো, এখানেও খেয়াল করে দেখো, এখানে ধরো 100, এখানে ধরো 110, এখানে ধরো 90। এখানে কি বিক্রিয়কের শক্তি কত ছিল, বিক্রিয়ক ধরো, এটা বিক্রিয়ক, এটাকে এই পাশে ধরো শক্তি আমরা ধরেছি, এটা কি ধরেছি শক্তি বা এনার্জি, এই পাশে আমরা এনার্জি ধরেছি ই কে, এই পাশে ধরে এটাকে এদিকে শক্তি আমরা ধরেছি ই কে। এখানে ধরো বিক্রিয়কের কত শক্তি কত 100, উৎপাদে কত হয়ে গেছে, এখানে উৎপাদন হয়ে গেছে 110। তার মানে কি বিক্রিয়কের যে উৎপাদন শক্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে তাপ উৎপাদ এবং তাপহারী বিক্রিয়ার গ্রাফ এটা, তাপ উৎপাদী, আচ্ছা এটা তাপহারী, সরি এটা হচ্ছে তাপহারী, তাহলে আমরা লিখেছি আগেই, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তার মানে আমরা বলতে পারি যে একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। তার মানে অভ্যন্তরীণ শক্তি যে হ্রাস পেল, যে শক্তিটা হ্রাস পেল সেটা কি হয়, তাপ হিসেবে বের হয়ে যায় পরিবেশে। ঠিক আছে, আর একটা বিক্রিয়া তাপহারী বিক্রিয়ায় যে পরিমাণ তাপটা শোষণ করে পরিবেশ থেকে, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো খেয়াল করে আমরা যদি একটা বিক্রিয়া লিখি, এখানে ধরো মিথেন CH4 + 2O2, এটা তোমাদের বইয়ে আছে। তো দেখো কার্বন ডাই অক্সাইড প্লাস 2H2O প্লাস 890 কিলোজুল তাপ।
অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস 2H2 এর কার কিভাবে সমান হয়? এর সমান হয় এর সাথে যখন 890 কিলোজুল তাপ দিতে যোগ করা হয়, তার মানে কি এর শক্তি, তার মানে এর এইটুকু এতটুকু শক্তি এর শক্তির চেয়ে কিন্তু বেশি, তাই না? এই কারণে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই 98 কিলোজুল তাপটা বের হয়ে যাবে। একইভাবে যদি আমরা এখন আসি, দেখো ক্যালসিয়াম কার্বনেট প্লাস 176.8 কিলোজুল তাপ যদি আমি যোগ করি, কারণ ক্যালসিয়াম কার্বনটা কিন্তু এমনিই বিয়োজিত হবে না, তাহলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে। তার মানে খেয়াল করে দেখো ক্যালসিয়াম কার্বনেটটার সাথে যদি 176.8 কিলোজুল তাপ আমি দেই, তাহলে কিন্তু এইটা হবে এটা। তার মানে কি এর অভ্যন্তরীণ শক্তির চেয়ে কিন্তু এর অভ্যন্তরীণ শক্তি বেশি, কারণ ক্যালসিয়াম কার্বনেট কখন সমান হয়? যখন এর সাথে 176.8 যোগ করা হয়। তার মানে কি তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদন অভ্যন্তরীণ শক্তি বেশি হয়। তোমরা এটা একটু দেখো ভালোভাবে, এটা ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে যদি আমরা অভ্যন্তরীণ শক্তি দিয়ে ব্যাখ্যা করি, অর্থাৎ বিক্রিয়া তাপটাকে যদি আমরা বা তাপের পরিবর্তনটাকে যদি আমরা অভ্যন্তরীণ শক্তি দিয়ে ব্যাখ্যা করি, তাহলে আমরা এটা আবার সূত্রটা কি হচ্ছে দেখো, আমরা যেটা বের করেছি ডেল এসি মানে উৎপাদন অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রয়ের অভ্যন্তরীণ শক্তি। সেক্ষেত্রে খেয়াল করে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হবে ডেল এসি হবে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ অভ্যন্তরীণ শক্তি উৎপাদন অভ্যন্তরীণ শক্তিটা কমে যায়। আর তারপরে বিক্রিয়ার ক্ষেত্রে পজিটিভ, কারণ অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পায়। তুমি যে তাপটা দিলা সে কিন্তু এরাই কিন্তু শোষণ করছে, এখানে কিন্তু তাপ হিসেবে কোনো তাপ নাই। তার মানে তুমি যে তাপটা দিয়েছ এই তাপটা এর মধ্যেই আছে, কারণ আমরা কি জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। তার মানে তুমি যে তাপটা দিয়েছ এইখানেই আছে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যেই আছে, ঠিক আছে? এই কারণে তাদের অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে খেয়াল করে দেখো এখানে কি হয়েছে, তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে 110 হয়ে গিয়েছে, তাহলে ছিল 100 হয়ে গেছে 110 মানে 110। আমরা অভ্যন্তরীণ শক্তি দিয়ে বিক্রিয়ার তাপের পরিবর্তন ব্যাখ্যা করলাম, এটা আবার বন্ধন শক্তি দিয়েও ব্যাখ্যা করা যায়, তাই না? আমরা দেখো এর আগে যেমন আমরা রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারে পড়েছিলাম, তাই না? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারা বন্ধন সৃষ্টি করে। তো খেয়াল করে দেখো যখন বন্ধন সৃষ্টি হয় তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল থাকে, তাই না? আকর্ষণ বল থাকে। তো এখন আয়নিক বন্ধনে কি থাকে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই না? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। সমযোজী বন্ধনে ঠিক একইভাবে থাকে ভ্যান ডার ওয়ালস বল। তো এইসব আকর্ষণ বল থাকে। তো আকর্ষণ বল যখন থাকে আছে, তা সেটাকে ভাঙতে কি শক্তি লাগবে না? খেয়াল করে দেখো এই যে একটা আমার এটা কলমের, এটা যখন এটা বন্ধন এইভাবে আছে, যখন এটাকে আমি খুলতে চাবো শক্তি লাগবে না আমার? তার মানে কি দেখো শক্তি লাগবে, এটা এই যে খুললাম যখন আমাদের শক্তি লাগবে। ঠিক একইভাবে যখন একটা অক্সিজেন অণু আছে, খেয়াল করে দেখো তার একটা অক্সিজেন O2, অক্সিজেন অণু O2, তার মানে কি সে কিভাবে আছে? এইভাবে আছে O ডাইবন O। তার মানে একে ভাঙতে কিন্তু তোমার শক্তি দিতে হবে। সে শক্তিটা কত লাগে জানো? 498 কিলোজুল পার মোল। তার মানে তুমি 1 মোল অক্সিজেন অণু যদি নাও, তাকে ভাঙতে কি করতে হবে? 498 কিলোজুল তোমার তাপ লাগবে বা শক্তি লাগবে। তার মানে এখন আমাদের এখানে বন্ধন শক্তি দিয়ে যখন আমরা তাপের পরিবর্তন হিসাব করব, তখন আমাদের একটা জিনিস খুব ভালো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয় এবং বন্ধন সৃষ্টি হলে শক্তি নির্গত হয়। তার মানে খেয়াল করে দেখো যখন আমি এই অক্সিজেনটাকে ভাঙলাম 498 কিলোজুল শক্তি আমার লাগলো। ঠিক একইভাবে যদি আমি 1 মোল অক্সিজেন পরমাণু আনি, তারা যে বন্ধন সৃষ্টি করে, ঠিক একইভাবে আমি আবার 498 কিলোজুল তাপ পাবো, মানে শক্তি নির্গত হবে, এটাই। তার মানে বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয় এবং বন্ধন সৃষ্টি হলে শক্তি নির্গত হয়, পরিবেশে ছেড়ে দেয়। তো এটা দিয়ে আমরা এখন একটা উদাহরণ আগে করি, তারপরে আমি সংজ্ঞায় আসতেছি। ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম CH4 প্লাস ক্লোরিন, তো CH3Cl প্লাস HCl। তো বিক্রিয়া মানে কি? পুরাতন বন্ধন ভাঙিয়ে নতুন বন্ধন গড়বে। তাহলে আমরা কি জানি? বন্ধন ভাঙতে আমার শক্তি দিতে হয়, আর যখন বন্ধন সৃষ্টি হয় শক্তি নির্গত হয়। এখন আমি ধরো খেয়াল করে দেখো, বন্ধন যদি আমি ধরো বন্ধন ভাঙতে আমি শক্তি দিলাম কত? ধরো 100 কিলোজুল শক্তি আমি দিলাম, বাট আমি পেলাম কত? 120 কিলোজুল শক্তি আমি পেলাম। সেই 20 কিলোজুল শক্তি যখন বেশি পাবো, তার মানে কি সেটা কিন্তু তাপ হিসেবে বের হয়ে আসবে, তখন বিক্রিয়াটা কি হয়ে যাবে? তাপ উৎপাদী বিক্রিয়া।
আবার ধরো তুমি এই বন্ধন ভাঙতে ধরো এখানে একটা বিক্রিয়াতে 100 কিলো জুল তাপ তুমি দিয়েছ, যখন তোর বন্ধনগুলো ভাঙলাম নতুন বন্ধন গড়লো তখন তুমি দেখা গেল তুমি শক্তি পেয়েছো 80 কিলো জুল। সেক্ষেত্রে কিন্তু তোমার দেখো তাপটা আরো লস হয়েছে, তার মানে সেটা হয়ে যাবে তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, তার মানে এখন আমরা এখানে দেখি কি কি বন্ধন ভাঙছে। দেখো কার্বন এইচ এইচ এইচ, তাই না? কার্বনের সাথে 4টা হাইড্রোজেন প্লাস ক্লোরিন ক্লোরিন, এইভাবে আমরা আসতে পারি। ঠিক একইভাবে কার্বন হাইড্রোজেন 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 ক্লোরিন প্লাস হাইড্রোজেন ক্লোরিন। তো এখন দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন বন্ধনটা ভাঙছে, এখানে কার্বন আর হাইড্রোজেন বন্ধন ভাঙছে, এখানে ঠিক একই জায়গায় হচ্ছে কার্বন আর ক্লোরিন। এখানে কি ভাঙছে? ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙছে, এখানে হয়েছে হাইড্রোজেন ক্লোরিন। তো এখন আমরা দেখতে পারি যে বন্ধন দেখো দেখো কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙতে শক্তি লাগে 414 কিলো জুল পার মোল। ঠিক একইভাবে ক্লোরিন ক্লোরিনে লাগে হচ্ছে 244। আচ্ছা, কার্বন ক্লোরিনে হচ্ছে 326, আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরিনে হচ্ছে 431। এটা তোমাদের বইয়ে চার্ট দেওয়া আছে। তার মানে আমরা আবারও বলতে পারি কার্বন হাইড্রোজেনের একটা বন্ধন যদি আমরা ভাঙবো এখানে আমাদের কত লাগবে? 414 কিলো জুল তাপ লাগবে। ঠিক একইভাবে যদি আমরা কার্বন আর হাইড্রোজেন যদি বন্ধন আবার সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু 414 কিলো জুল তাপ নির্গত হবে। তো এখন আমরা সেটা এখানে কি কি বন্ধন ভাঙছে দেখো তো, কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে আর ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙছে। ঠিক এখানে আমরা বন্ধন করেছে কার্বন ক্লোরিন আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন। তো এখন কার্বন হাইড্রোজেন আর ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙতে আমার শক্তি কত লাগবে? 414, আর ক্লোরিন ক্লোরিন হচ্ছে 244। তাহলে এখানে দেখো এখানে তাহলে কত লাগবে? 658 কিলো জুল তাপ আমার লাগবে। মানে এই বিক্রিয়াটা করানোর জন্য আমি 658 কিলো জুল তাপ আমি দিলাম এখানে। এখন থেকে আমি কি পরিমাণ শক্তি পাই? কারণ এরা যখন বন্ধন সৃষ্টি করবে শক্তি নির্গত করবে, মানে আমি শক্তি পাবো। তো কার্বন ক্লোরিনে আমি শক্তি পাবো দেখো 326, আর হাইড্রোজেন ক্লোরিন হচ্ছে 431 কিলো জুল। এখানে খেয়াল করে দেখো আমরা কত পাবো তাহলে? 6 এর 7 মানে 5 7 এর হচ্ছে 7 কিলো জুল। তার মানে খেয়াল করে দেখো আমি 757 কিলো জুল তাপ পাবো। তার মানে আমি 658 কিলো জুল তাপ দিয়েছিলাম বিক্রিয়াটা হওয়ার জন্য, ওভারঅল পরে আমি তাপ পেলাম কত? 757 কিলো জুল। তার মানে কি দেখো আমি কিন্তু তাপ আরো পেয়েছি 99 কিলো জুল তাপ আমি বেশি পেয়েছি। তাহলে এটা কি হয়ে যাবে? আমি তাপ পাচ্ছি আরো এখান থেকে, তার মানে এটা হয়ে যাবে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক একইভাবে খেয়াল করে যদি একটা বিক্রিয়া আমি নিতাম, এখানে হয়েছে ধরো 900, এখানে হয়েছে 900, আর এখানে হয়েছে 757, সেক্ষেত্রে কি বিক্রিয়া হতো? তাপ হারি বিক্রিয়া হতো। কারণ আমি যে পরিমাণ তাপ দিয়েছি ধরো এখানে 900 হতো, ধরো এমনিতেই 900 হতো, তাহলে 900 কিলো জুল ধরো আমি অন্য একটা বিক্রিয়া নিয়েছি 900 কিলো জুল তাপ দিয়েছি, আর এখানে পেয়েছি ধরো আমি 800। সেক্ষেত্রে বিক্রিয়া কি হতো? দেখো আমি যে পরিমাণ তাপ দিয়েছি সেই পরিমাণ তাপ আমি পাইনি, সেটা হলো তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, তো এখন আসলে আমরা এটাকে আমরা একটু হিসাব করতে পারি, এটাকে আমরা একটু হিসাব করে বলতে পারি। তাহলে এখন আমরা ডেল এইচ এর সূত্র দিয়ে বলতে পারি, তার মানে ডেল এইচ বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি মাইনাস বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। তার মানে আমি যে পরিমাণ শক্তি দিলাম আর কি পরিমাণ শক্তি নির্গত হয়েছে এর পার্থক্যটা হচ্ছে ডেল এইচ। অথবা এটা লিখতে পারি বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদের মোট বন্ধন শক্তি, অথবা এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি H1 মাইনাস H2। তার মানে দেখো এই বিক্রিয়া আমাদের ডেল এইচ এর মান কত? 658 মাইনাস 757, তার মানে কত হবে? মাইনাস 99 কিলো জুল। তার মানে মাইনাসটা দেওয়ার কারণ কি? তাপটা নির্গত হচ্ছে, অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া।
এভাবেই আমরা প্র্যাকটিস করব যে বিক্রিয়ার তাপের পরিবর্তন হয়, আমরা অনেকগুলো বিক্রিয়া নিয়ে প্র্যাকটিস করব। তার মানে আমরা দেখো বিক্রিয়া অভ্যন্তরীণ শক্তি, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি এবং উৎপাদের অভ্যন্তরীণ শক্তি নিয়েও বিক্রিয়ার তাপ পরিমাণটা বের করতে পারি। ঠিক একইভাবে বন্ধন শক্তি দিয়েও আমরা বিক্রিয়া তাপ বা তাপের পরিবর্তনটা বের করতে পারি। এভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে এই চ্যাপ্টারটা খুবই সহজ লাগবে তোমাদের কাছে। তো আশা রাখি আগামী ক্লাসে আমি তোমাদের আরও কিছু এক্সাম্পল করাবো ডেল এইচ বের করার। তো তোমরা এটা একটু ভালোভাবে অধ্যয়ন করো। ধন্যবাদ সবাইকে।